নমস্কার, জানিয়ে দেব আজকের পশ্চিমবঙ্গ এবং দেশ ও বিদেশের বাছাই করা 30টি গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম। রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সুখবর। মুখ্যমন্ত্রীর ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই রাজ্যপালের অনুমোদনে গঠিত হলো সপ্তম বেতন কমিশন। 4 সদস্যের এই কমিশনের নেতৃত্বে রয়েছেন অবসরপ্রাপ্ত IAS অতনু চক্রবর্তী। নতুন বেতন কাঠামো নিয়ে এবার শুরু হবে কাজ। সংসদ অভিযান ঘিরে পুলিশি বল প্রয়োগের অভিযোগে করা দিল্লি হাইকোর্ট। লাঠিচার্জ, মহিলা ও শিশুদের উপর হামলার অভিযোগে কেন্দ্র ও দিল্লি পুলিশকে 4 সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত। সংরক্ষণ করতে হবে CCTV ফুটেজও। পুলিশি জুলুমের ভিডিও দেখতে অস্বীকার করল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, ভিডিও দেখার সময় বা আগ্রহ কোনোটাই নেই আদালতের। একই সঙ্গে জরুরি শুনানির আবেদনও খারিজ হয়ে যায়। 21শে জুলাইয়ের পরদিনই বিধানসভায় তুমুল উত্তেজনা। বিক্ষোভের জেরে স্পিকারের নির্দেশে মার্শালরা কুণাল ঘোষকে অধিবেশন কক্ষ থেকে বের করে দেন। প্রতিবাদে ওয়াকআউট করে তার সমর্থক বিধায়করা। অপমান দুর্নীতি মামলা বড় ঘোষণা। আগামী শনিবার বিধানসভায় পেশ হতে চলেছে ক্যাক রিপোর্ট। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দোষ প্রমাণিত হলে প্রাক্তন মুখ্যমন্ত্রী হলেও রেহাই মিলবে না, হতে পারে FIRও। লোকসভায় তুমুল বাচ্চার জেরে বাদল অধিবেশন থেকে সাসপেন্ড হলেন কল্যাণ ব্যানার্জি। দলের বিদ্রোহী সংসদের সঙ্গে বিতণ্ডার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। সাসপেনশনের পর বিস্ফোরক মন্তব্য কল্যাণ ব্যানার্জি। মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে তিনি বলেন, সময় থাকতে বাস্তব না বুঝলে নিজের গড়া দল নিজেই শেষ করে ফেলবেন। রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। ট্রলার ডুবি ও সিকিম সুড়ঙ্গ বিপর্যয়ে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য ও সরকারি চাকরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। দুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার বার্তা দিয়েছে রাজ্য সরকার। রাম মন্দিরে প্রণামী চুরির মামলায় কড়া মন্তব্য এলাহাবাদ হাইকোর্টের। আদালতের পর্যবেক্ষণ, সমাজ এমন জায়গায় পৌঁছেছে যেখানে কোনো অপরাধেই আর লজ্জাবোধ কাজ করছে না। ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেওয়ার অভিযোগ তুললেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। একই সঙ্গে অনশনরত সোনম ওয়াংচুককে অনশন প্রত্যাহারের আবেদন জানানো হয়েছে। নিট আন্দোলন নিয়ে রাজনৈতিক চাপান্তর অব্যাহত। ধর্মেন্দ্র প্রধানকে নিশানা করেছে বিরোধী শিবির। এদিকে অনশনরত সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে পৌঁছেছেন 2 কেন্দ্রীয় মন্ত্রী। এবার খুঁটি পুজো না হওয়ায় নতুন জল্পনা রাজনৈতিক মহলে। কল্যাণ ব্যানার্জির সেই পরিচিত আবেগঘন মুহূর্ত কি আর দেখা যাবে না? দলীয় টানাপোড়েনের মাঝেই উঠেছে একাধিক প্রশ্ন। সকালে ভারতে ঢুকে টোটো চালানো, সন্ধ্যায় আবার বাংলাদেশে ফেরা। সীমান্তবর্তী এলাকায় এমন অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে প্রশাসন। সরকারি আবাস পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার প্রাক্তন পঞ্চায়েত প্রধান। অভিযোগ, বিশেষভাবে সক্ষম এক ব্যক্তির কাছ থেকেও টাকা নেওয়া হয়েছিল। তদন্তে নেমেছে পুলিশ। আবাস যোজনার টাকা আত্মসাতের অভিযোগে অভিযুক্ত এক তৃণমূল নেতা নোটের বান্ডিল হাতে হাজির BDO অফিসে। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য। প্রশাসন শুরু করেছে তদন্ত। বিদ্যুৎ চুরি রুখতে চালু হলো নতুন বিদ্যুৎ প্রহরী অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি অভিযোগ জানাতে পারবেন। উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার বাসিন্দারা। বিধানসভায় বাজেট আলোচনায় আগের সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, আগের সরকার পুলিশ বিভাগকে দুর্বল করে রেখেছিল। মুখ্যমন্ত্রীর কনভয়ে হামলার অভিযোগে বাগডোবরা থেকে গ্রেপ্তার তৃণমূল নেতা হিপ্পি। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন তিনি। অপমান দুর্নীতি নিয়ে 25শে জুলাই প্রকাশ্যে আসছে ক্যাক রিপোর্ট। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, যত বড় নেতা হন না কেন, দোষ প্রমাণিত হলে হতে পারে FIRও। কাশ্মীরের অনন্তনাগে পুলিশের টহলদারি দলের উপর জঙ্গি হামলা। ঘটনায় নিহত এক কনস্টেবল। হামলার পর গোটা এলাকায় শুরু হয়েছে ব্যাপক তল্লাশি অভিযান। জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন হবে বিস্তারিত। তার আগে আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে অবশ্যই জানান। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন, এরকমই নিত্য নতুন আপডেট সবার আগে পেতে। রাজ্যে সরকারি কর্মীদের জন্য এলো বহু প্রতীক্ষিত সুখবর। দীর্ঘদিন ধরে বেতন কাঠামো পুনর্গঠনের দাবি জানিয়ে আসছিলেন রাজ্য সরকারি কর্মচারীরা। সেই দাবিকে মান্যতা দিয়ে অবশেষে সপ্তম বেতন কমিশন গঠনের প্রক্রিয়া সম্পূর্ণ করল রাজ্য সরকার। ঘটনার সূত্রপাত মঙ্গলবার, যখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন যে চলতি অর্থবর্ষের মধ্যেই রাজ্যে সপ্তম বেতন কমিশন কার্যকর করার লক্ষ্যে এগোচ্ছে সরকার। এই ঘোষণার 24 ঘন্টা পেরোনোর আগেই বুধবার রাজ্যপাল RN রবির অনুমোদন ক্রমে 4 সদস্যের কমিশন
কমিশন গঠনের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল নবান্ন। কমিশনের নেতৃত্বে কাদের রাখা হয়েছে সেদিকে নজর রাখা যাক। কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অবসরপ্রাপ্ত আইএসএস অফিসার অতনু চক্রবর্তীকে। তিনি একসময় কেন্দ্রীয় সরকারের অর্থ মন্ত্রকের অর্থনৈতিক বিষয়ক দপ্তরে সচিব পদে কর্মরত ছিলেন। ফলে অর্থনৈতিক নীতি নির্ধারণে তার দীর্ঘ অভিজ্ঞতা এই কমিশনের কাজে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। তার সঙ্গে কমিশনের সদস্য হিসেবে যুক্ত হয়েছেন নীতি গবেষণা কেন্দ্রের সিনিয়র গবেষক পার্থ মুখোপাধ্যায় এবং আইআইএম কলকাতার প্রখ্যাত অর্থনীতিবিদ পার্থ প্রতিম পাল। এই দুই বিশেষজ্ঞের অন্তর্ভুক্তি কমিশনের কাজে অর্থনৈতিক বিশ্লেষণ গভীরতা বাড়াবে বলে ধারণা প্রশাসনিক মহলের। এছাড়া কমিশনের সদস্য সচিবের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাবেন আইএসএস অফিসার তথা পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের সচিব দেবী প্রসাদ কারানম। কমিশন গঠন সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তিটি জারি করেছেন রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব প্রভাত কুমার মিশ্র। এই কমিশন গঠনের প্রেক্ষাপট বুঝতে হলে ফিরে তাকাতে হবে রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের দিকে। ক্ষমতার পালাবদলের পর থেকেই রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে বেতন কমিশন এবং মহার্ঘ ভাতা তথা ডিএ নিয়ে প্রত্যাশা তৈরি হয়েছিল, যা দীর্ঘদিন অপূর্ণ থেকে গিয়েছিল আগের প্রশাসনের আমলে। নতুন সরকার ক্ষমতায় আসার পরে সেই প্রত্যাশা পূরণের লক্ষ্যেই প্রথম বাজেটেই সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা করা হয়। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এক ধাক্কায় 20% ডিএ বৃদ্ধির ঘোষণা করে কর্মচারীদের মধ্যে স্বস্তি এনে দিয়েছিল। একই সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু স্পষ্ট বার্তা দিয়েছিলেন যে রাজ্য সরকারি কর্মীদের বেতন কাঠামো পুনর্গঠনের লক্ষ্যে শীঘ্রই সপ্তম বেতন কমিশন গঠন করা হবে। সেই ঘোষণার পরেই প্রশাসনিক স্তরে শুরু হয় সপ্তম পে কমিশন গঠনের প্রাথমিক প্রক্রিয়া। সম্প্রতি এ সংক্রান্ত প্রাথমিক বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছিল, যা থেকে স্পষ্ট হয়ে গিয়েছিল যে সরকার দ্রুততার সঙ্গে এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে চাইছে। বুধবার মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন কমিশনের কার্যপরিধি তথা টার্মস অফ রেফারেন্সের খসড়া ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে এবং সেটি চূড়ান্ত হলেই দ্রুত কমিশন গঠন করা হবে। এরপরে কমিশন নিজের কাজ শুরু করবে এবং পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে জানানো হয়েছিল। বাস্তবে দেখা গেল মুখ্যমন্ত্রীর সেই বার্তার কয়েক ঘন্টার মধ্যেই সাঙ্গ হয়ে গেল কমিশন গঠনের গোটা প্রক্রিয়া, যা প্রশাসনিক দ্রুততার একটি বড় দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। এখন সবার নজর কমিশনের সুপারিশের দিকে, যার উপরেই নির্ভর করছে লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীর ভবিষ্যৎ বেতন কাঠামো। ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে পুলিশি বল প্রয়োগের অভিযোগে এবার কড়া পদক্ষেপ করল দিল্লি হাইকোর্ট। আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে 4 সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় সরকার এবং দিল্লি পুলিশকে এই অভিযোগ সংক্রান্ত নিজেদের বক্তব্য জানাতে হবে বলে হালফনামার মাধ্যমে। শুধু তাই নয়, ঘটনার সংশ্লিষ্ট সমস্ত সিসিটিভি ফুটেজ, ভিডিওগ্রাফি এবং অন্যান্য রেকর্ড অবিলম্বে সংরক্ষণ করার নির্দেশও দিয়েছে আদালত, যাতে ভবিষ্যতে তদন্তের প্রয়োজনে সেগুলি ব্যবহার করা যায়। গোটা ঘটনার সূত্রপাত গত 20 জুলাই শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদে সংসদ ভবন অভিযানের ডাক দিয়েছিল সিজেপি। প্রসঙ্গত দীর্ঘদিন ধরেই দিল্লির যন্তর মন্তরের সামনে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছিল এই সংগঠন। তাদের এই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনশন শুরু করেছিলেন পরিবেশ আন্দোলনকারী সোনম ওয়াংচুক। এই পরিস্থিতিতে সিজেপির ডাকা মিছিলে পা মিলিয়েছিলেন কয়েক হাজার মানুষ, যাদের একটা বড় অংশই ছাত্রছাত্রী। অভিযোগ ওঠে এই শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে কঠোর পথে হেঁটেছিল পুলিশ প্রশাসন। মামলাকারীদের অভিযোগ অনুযায়ী আন্দোলনকারীরা তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করে শান্তিপূর্ণভাবে মিছিল করছিলেন, অথচ পুলিশ তার বিরুদ্ধে অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে। মহিলা ও শিশুদের উপরেও লাঠিচার্জের অভিযোগ উঠেছে। আরও চাঞ্চল্যকর অভিযোগ, কিছু পুলিশ আধিকারিক সাদা পোশাক পরে লাঠি হাতে রাস্তায় নেমেছিলেন এবং সেই লাঠিতে পেরেক লাগানো ছিল বলেও দাবি করা হয়েছে। এছাড়া দিল্লি পুলিশের এক অতিরিক্ত ডিসির বিরুদ্ধে বিনা প্ররোচনায় এক মহিলাকে চর মারার মতো গুরুতর অভিযোগও আদালতের নজরে আনা হয়েছে। এই সব অভিযোগের ভিত্তিতে দিল্লি হাইকোর্টে দায়ের হওয়া দুটি জনস্বার্থ মামলার শুনানিতে প্রধান বিচারপতি ডিকে উপাধ্যায় এবং বিচারপতি তেজস কারিয়ার বেঞ্চ কেন্দ্র ও পুলিশের কাছে জবাব তলব করেছে। আগামী 11 সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে। তার আগেই হালফনামা দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে সরকার ও পুলিশকে। অন্যদিকে কেন্দ্রের তরফে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসবি রাজু আদালতে পুলিশি বর্বরতার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। তার যুক্তি ছিল, কেউ আহত হলে তার ব্যক্তিগতভাবে থানায় বা ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ জানানো উচিত। তবে আদালত এই যুক্তি খারিজ করে জানিয়ে দিয়েছে এটি কোনো বিচ্ছিন্ন ব্যক্তিগত ঘটনা নয়, তাই সামগ্রিকভাবেই এই বিষয়ে নিষ্পত্তি হওয়া প্রয়োজন। প্রসঙ্গত সোনাম ওয়াংচুককে সাদা পোশাকের পুলিশ দিয়ে যন্তর মন্ত্র থেকে তুলে নিয়ে যাওয়ার নিয়ে দায়ের হওয়া পৃথক একটি মামলা অবশ্য বুধবার খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট, কারণ তার স্ত্রী দায়ের করা সংশ্লিষ্ট মামলা ইতিমধ্যেই নিষ্পত্তি হয়ে গিয়েছে।
দিল্লি হাইকোর্ট যখন সংসদ অভিযান মামলায় কড়া অবস্থান নিয়ে কেন্দ্র ও পুলিশের কাছে জবাব তলব করেছে, ঠিক তখনই একেবারে বিপরীত সুর শোনা গেল দেশের শীর্ষ আদালতে। ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে পুলিশি জুলুমের অভিযোগে কার্যত কান দিল না সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, নিট কাণ্ডে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সংসদ অভিমুখে মিছিল করেছিল সিজেপি, যাদের আটকাতে লাঠিচার্জের পাশাপাশি কাঁদানে গ্যাস ও জল কামান ব্যবহার করেছিল পুলিশ। এই ঘটনায় পুলিশ আন্দোলনকারীদের উপর অত্যাচার চালিয়েছে এই অভিযোগ তুলে শীর্ষ আদালতের স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ চেয়েছিলেন এক আইনজীবী, কিন্তু প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এই জরুরি শুনানির আবেদন সরাসরি খারিজ করে দেয়। ঘটনার দিনের ভিডিও আদালতকে দেখানোর চেষ্টা করেছিলেন আবেদনকারী আইনজীবী, কিন্তু প্রধান বিচারপতি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে আদালতের সময় নষ্ট করা উচিত নয়। শুনানির সময় মামলাকারী আইনজীবী প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে জানান, নিট পরীক্ষার প্রশ্নফাঁস, পরীক্ষা পরিচালনার গাফিলতি এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি তথা এনটিএ এর সংস্কার সহ একগুচ্ছ দাবিতে প্রতিবাদ করেছিলেন পড়ুয়ারা, কিন্তু প্রধান বিচারপতি তাকে থামিয়ে দিয়ে ধন্যবাদ জানিয়ে বসে পড়ার অনুরোধ করেন। এরপরেও ওই আইনজীবী পুলিশের অতি সক্রিয়তার অভিযোগ তুলে ভিডিও দেখানোর চেষ্টা চালিয়ে যান। দাবি করেন যে সেই ভিডিও স্পষ্ট দেখা যাচ্ছে কিভাবে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি আটকাতে লাঠিচার্জ করেছে পুলিশ, কিন্তু প্রধান বিচারপতি সাফ জানিয়ে দেন ভিডিও দেখায় তাদের কোনো আগ্রহ নেই এবং তা দেখার সময় নেই তাদের কাছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এর আগের দিন অর্থাৎ মঙ্গলবার দিল্লি হাইকোর্টে একই বিষয়ে আবেদন করা হয়েছিল এবং সেখানেও পুলিশের পদক্ষেপের বিরুদ্ধে জরুরি শুনানির আবেদন খারিজ হয়ে গিয়েছিল। মামলাকারীদের উদ্দেশ্যে বিচারপতিরা সে সময় মন্তব্য করেছিলেন যে এই ধরনের বিষয়ে আদালতকে জড়ানো ঠিক নয়, তবে ঘটনার একটি ইতিবাচক দিকও রয়েছে। দীর্ঘদিন ধরে বিরোধীরা নিট কেলেঙ্কারি নিয়ে সংসদে আলোচনার দাবি জানিয়ে আসছিলেন, এবার সেই দাবিতে সায় দিয়েছে কেন্দ্র। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, পড়ুয়ারাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার এবং নিটের প্রশ্ন ফাঁস নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা চাইছে সরকার। তারই মধ্যে বুধবার সংসদ অধিবেশন শুরুর আগে সংসদের বাইরে বিক্ষোভ দেখান বিরোধীরা, যেখানে রাহুল গান্ধী, অখিলেশ যাদব, সৌগত রায়ের মতো একাধিক সাংসদ কালো পোশাকে হাতে প্লেকার্ড নিয়ে অংশ নেন। দাবি তোলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার। তৃণমূলের অন্দরে বিভাজন যে এখন কার্যত প্রকাশ্যে যুদ্ধের চেহারা নিয়েছে তারই আরও একটি বড় প্রমাণ মিলল রাজ্য বিধানসভায়। মঙ্গলবার শহরের দুটি প্রান্তে মাত্র 2 কিলোমিটার দূরত্বে দাঁড়িয়ে 21শে জুলাইয়ের পৃথক সভা থেকে একে অপরের বিরুদ্ধে আঙুল তুলেছিলেন তৃণমূলের দুই শিবির। সেই বিবাদের রেশ কাটাতে না কাটাতেই 24 ঘন্টার মধ্যেই দুই যুযুধান শিবির একেবারে মুখোমুখি হয়ে বিতণ্ডায় জড়ালো রাজ্য বিধানসভার অধিবেশন কক্ষে। বুধবার বিধানসভায় স্বরাষ্ট্র দপ্তরের বাজেট নিয়ে আলোচনায় অংশ নিতে ওঠেন ঋতব্রত শিবিরের বিধায়ক তথা বিরোধী দলের মুখ্য সচেতক আখরুজ্জামান। তিনি বলতে শুরু করার পরপরই তার আসনের সামনে গিয়ে দাঁড়ান কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ। বেলেঘাটার বিধায়ককে সরাসরি প্রশ্ন করতে শোনা যায় কেন তার নাম বক্তার তালিকা থেকে কেটে দেওয়া হচ্ছে, তবে তারপরেও কিছুক্ষণ বক্তৃতা চালিয়ে যান আখরুজ্জামান। উল্লেখ্য, সেই সময় আখরুজ্জামানের বাঁ দিকে বসেছিলেন ফিরহাদ হাকিম ও জাভেদ খান, আর ডান দিকে ছিলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আখরুজ্জামান বক্তৃতা চালিয়ে গেলেও কুণাল তার সামনে দাঁড়িয়ে বারবার একই প্রশ্ন করে যেতে থাকেন। ধীরে ধীরে উত্তেজনা বাড়তে থাকে। কুণালের পাশে চলে আসেন বিজেপি বিধায়কেরা, এমনকি পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ এবং উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ও ঘটনাস্থলে চলে আসেন। পরিস্থিতি সামলাতে স্পিকার রথীন্দ্র বসু কুণালকে নিজের আসনে ফিরে যাওয়ার অনুরোধ জানান, কিন্তু কুণাল সেই অনুরোধ উপেক্ষা করলে স্পিকার কড়া সুরে হুঁশিয়ারি দেন, আসনে না বসলে তাকে বার করে দিতে বাধ্য হবেন। এরপরেও কুণাল ঋতব্রত আখরুজ্জামানের সামনে দাঁড়িয়ে থাকায় শেষমেশ স্পিকারের নির্দেশ বিধানসভার মার্শালরা তাকে অধিবেশন কক্ষের বাইরে বার করার চেষ্টা করেন। এই প্রক্রিয়া মার্শালদের সঙ্গে কুণালের রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায়, এমনকি ধাক্কাধাক্কিতেও তিনি অধিবেশন কক্ষেই পড়ে যান। শেষে তাকে পাজা কোলা করে বাইরে বার করা হয়। এই ঘটনার প্রতিবাদে কক্ষত্যাগ তথা ওয়াকআউট করেন কালীঘাট শিবিরের অন্য বিধায়করাও। ঘটনার পরে কুণালের নাম না করেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেন, অসভ্যতার একটা সীমা থাকা উচিত এবং বিরোধী আসনে থাকাকালীন তারাও এমন আচরণ কখনো করেনি। শিল্পমন্ত্রী তাপস রায় কুণালকে সাসপেন্ড করার প্রস্তাব দিলে মুখ্যমন্ত্রী নিজে সেই দিনের জন্য সাসপেনশনের প্রস্তাব রেখে বলেন, পরের দিন কুণাল ফের আসুক, আবার অসভ্যতা করলে তখন দেখা যাবে, তাকে সাসপেন্ড করে বিখ্যাত করার প্রয়োজন নেই। এই গোটা বিতর্কের গোড়ায় রয়েছে বক্তার তালিকা নিয়ে কালীঘাট শিবিরের দীর্ঘদিনের ক্ষোভ। তাদের অভিযোগ, বিরোধী দলের মুখ্য সচেতক আখরুজ্জামান বক্তার তালিকা থেকে তাদের নাম বাদ দিয়ে কেবল ঋতব্রতপন্থীদের নাম রাখছেন। মঙ্গলবারই এ নিয়ে সরব হয়েছিল কালীগঞ্জের বিধায়ক আলিফা আহমেদ, যিনি প্রশ্ন তোলেন, প্রস্তুতি নিয়ে আসা বিধায়কদের কেন ডাকা হচ্ছে না। জবাবের মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, বিরোধী দলের শাসক দলের মুখ্য সচেতকদের কাছে তালিকা জমা দেন, তার ভিত্তিতেই স্পিকার বক্তাদের ডাকেন এবং দলের অভ্যন্তরীণ কোনো ঝামেলা থাকলে তার নিজেদের মধ্যেই মিটিয়ে নেওয়া উচিত, কারণ মুখ্যমন্ত্রী বা বিধানসভা সেই দায়িত্ব নিতে পারেন না।